বর্ষণে ঢাকার বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা, পানি না নামায় মানুষের সীমাহীন ভোগান্তি, আরও বৃষ্টিপাতের পূর্বাভাস। টাকার বিনিময়ে ঢাকা উত্তরের ওয়ার্ড ও থানা আওয়ামী লীগ পদ বিক্রির অভিযোগ আছে বিএনপি জামাত পরিবারের সদস্যরাও। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, শাহবাগ মোড় আটকে সমাবেশ, বিভিন্ন এলাকা সড়ক ও রেলপথ অবরোধ। কোটা আন্দোলন স্বাধীনতা বিরোধী প্রেতাত্মাদের ষড়যন্ত্র, মন্তব্য আইনমন্ত্রী। গণতন্ত্রের জন্য লড়ে নামার আহ্বান খসরুর। এবং বৃষ্টির দিনে ক্রেতাশূন্য বাজারের চড়া সবজি, 300 থেকেছে কাঁচামরিচ, চালে বেড়েছে 4 টাকা, ক্রেতার নাভিশ্বাস। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। টানা বর্ষণে ডুবল রাজধানীর বেশিরভাগ এলাকা, কোথাও কোথাও জমে হাঁটু সমান পানি। সবচেয়ে নাজুক পরিস্থিতি পুরান ঢাকা, ধানমন্ডি, নিউ মার্কেট, মিরপুর, শান্তিনগর, আরামবাগ, মালিবাগ ও মৌচাক এলাকার রাস্তাঘাটের। বাসাবাড়ি, মার্কেট, বিপণী বিতানেও ঢুকে পানি, ফলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভোর থেকে 6 ঘন্টায় ঢাকায় 130 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা আরও বাড়তে পারে। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আষাঢ়ের শেষ, তারপরও শুক্রবার ভোররাত থেকে ঝুম বৃষ্টির কবলে রাজধানী ঢাকা। কয়েক ঘন্টার টানা বর্ষণে তলিয়েছে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বর্ডার বাজার, দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া সহ মিরপুরের বেশিরভাগ এলাকা। কোমর সমান পানিতে প্লাবিত শান্তিনগর, মালিবাগ রেলগেট, মৌচাক ও মগবাজার। সরকারি ছুটির দিনেও যারা বাসা থেকে বের হয়েছেন পড়তে হয়েছে বিপাকে। যাতায়াতের খুব কষ্ট, গাড়ি বন্ধ হইলে আবার স্টার্ট নিতেছে না, আবার ধাক্কায় নিতে হইতেছে। অনেক গাড়ি আছে দেখেন যে পরে পরে আসছে, যে গাড়ি স্টার্ট নিতেছে না। গাড়ি ঘোড়া এখানে উল্টে গেছে, মানুষের অনেক কষ্ট হইতেছে, দুর্ভাগ চলাফেরা কষ্ট, দোকানপাট খুলতে অনেক কষ্ট হয়। জলাবদ্ধতা আমরা কষ্ট হয় রিক্সা চালাইতে, এর কি সমস্যা। ফকিরাপুল থেকে নর্মাল ভাড়াইছে 40 টাকা বা 50 টাকা 60 টাকা নিতে পারে, এই জন্য আমি 150 টাকাতে আসছি। পানি অনেক, কোমর পর্যন্ত পানি। নগরীর আজিমপুর, পলাশী, পল্টন মোড়, পুরান ঢাকা, কাউরান বাজার, শাহজাহানপুর, পশ্চিম তেজতুরি বাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি সহ রাজধানীর অনেক রাস্তাতেই কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। পথচারীদের দুর্ভোগের শেষ নেই। সকাল গড়িয়ে রাত, কিন্তু রাজধানীর অনেক সড়ক থেকেই নামেনি পানি। তাতে দিনের চেয়ে রাতে দুর্ভোগের মাত্রা বাড়ে কয়েক গুণ। গাড়ি চালাইতে পারি না, ভাঙা রাস্তা দেখা যায় না তো পানির মধ্যে। ড্রেনের ভিতরে 1000 বস্তা আছে, অন্তত ঢুকটুকে এটুকে, তো এরা তো বস্তাগুলো পরিষ্কার করে না। এই পানির নামবো কিভাবে? এই দুর্ভোগ জনগণের ঠেকিয়ে গেল। ঢাকা সিটি যদি ড্রেনগুলো যদি এরকম যদি জলবদ্ধতা দূর করার জন্য একটু পরিষ্কার রাখতো, সারাক্ষণ পর্যবেক্ষণ রাখতো, তাহলে আজকে আমাদের এই দশাটা হতো না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার ভোর থেকে 6 ঘন্টায় ঢাকায় 130 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর 24 ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 309 মিলিমিটার। শনিবার থেকে কমতে পারে বৃষ্টিপাত। এই যে বৃষ্টিপাতের প্রবণতা, এটা হচ্ছে যে আগামীকাল সকাল পর্যন্ত, মানে আজকে সারাদিনে ধারাটা অব্যাহত থাকবে, অথবা অঞ্চলভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণটা কম বেশি হতে পারে। তবে আগামীকাল থেকে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে কমে আসবে। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাহাড়ের নিচে ও আশেপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সুনামগঞ্জ, জামালপুর ও সিরাজগঞ্জে। তবে মৌলভীবাজার, কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনিরহাটে বন্যার পানি কমতে শুরু করেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের রিপোর্ট। 24 ঘন্টায় সুরমা নদীর পানি 41 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের 16 পয়েন্টে বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক, বন্ধ যান চলাচল। এক মাসের ভিতরে, আষাঢ় মাসের ভিতরে 3 বার পানি হয়ে গেছে। বৃষ্টি এমন ভাবে বৃষ্টি নামে যে বৃষ্টির কারণে ঘর থেকেও বারণ জানা। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 35 ইউনিয়নে দেখা দিয়েছে শুকনো খাবার, সুপেয় পানির তীব্র সংকট। সিরাজগঞ্জে যমুনার পানিও বেড়েছে, জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও কমছে না ভোগান্তি। টানা 24 দিনের বন্যায় নষ্ট হয়েছে 6734 হেক্টর জমির ফসল, ডুবে গেছে পুকুর ও মাছের ঘের। ব্রুড মাছ ছিল, পোনা মাছ ছিল,
ফোনা প্রায় 3 থেকে 4 লক্ষ ফোনা আসিল, ফোনাগুলো সব চলে গেছে। এই ফোনার আনুমানিক মূল্য হবে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা। আমরা পাওয়ার অবস্থা খুব করুণ অবস্থা হয়ে গেছে, এই পানিতে যাতায়াত করা, পানি খুব নোংরা। আমরা ঘরে দ্বারে পানি 2বার এসেছে, আমরা বন্যা বেশিয়ে দিতেছি, আমরা থাকার কোনো জায়গা নাই। পঞ্চগড়ে অনেক স্থানে এখনো জলাবদ্ধতা, প্রায় 5 শতাধিক পরিবার পানিবন্দী রয়েছে। এখন আমাদের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা একটা সুষ্ঠু ব্যবস্থা করার জন্য আমি স্বনির্বদ্ধভাবে উদ্বোধন কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি। মোটামুটি আর কি 8-10 বিঘা এই আমাদের ক্ষতিগ্রস্ত এই অবস্থা আছে আমরা। বন্যার পানি নেমে গেলেও নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে লালমনিরহাটের তিস্তার পাড়ের বাসিন্দারা। দুশ্চিন্তায় পড়েছেন নদীপাড়ের কৃষকেরাও। কুড়িগ্রামে বন্যা কবলিত 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নষ্ট হয়েছে 7,350 হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষেত। এমন অবস্থা হচ্ছে কলার গাছও পাওয়া যায় না, কিন্তু যে কলার গাছ কিনে আনবো তাও পাইনি। বন্যায় বাড়ি ঘর, পাকের ঘর পর্যন্ত আমার ডুবে গেছে। এখন ভাত পাক করে খেতে পারতেছি না। রাস্তাঘাট তলে গেছে, বাড়ি ঘর তলে গেছে, আমি কেমন করে কেমন করে আমি জীবন বাঁচাই। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। টাকার বিনিময়ে পদ বিক্রি এখন অনেকটাই ওপেন সিক্রেট মহানগর উত্তর আওয়ামী লীগে। প্রস্তাবিত ওয়ার্ড ও থানা কমিটি নিয়ে নেতাকর্মী সরাসরি দোষ চাপালেন মহানগর সভাপতির ওপর। টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ করেন তারা। কিছু ত্রুটি স্বীকার করে উত্তরের সভাপতি বজলুর রহমান জানান, এখনও সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। 2019 সালের 30 নভেম্বর সম্মেলনে দায়িত্ব পাওয়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এখন পর্যন্ত থানা ওয়ার্ড কমিটি করতে পারেনি। 3 বছর মেয়াদী মহানগর কমিটির মেয়াদ শেষ হয়েছে 2022 সালে। মেয়াদোত্তীর্ণ কমিটি ঈদের আগে থানা ওয়ার্ড কমিটি জমা দিয়েছে, তবে এখনো মেলেনি অনুমোদনের। তবে প্রস্তাবিত ওয়ার্ড থানা কমিটি নিয়ে বিতর্কের শেষ নেই। বিএনপি জামাত পরিবার সদস্য মোহাম্মদ হোসেন খোকনকে আনা হয়েছে ওয়ার্ডের নেতৃত্বে, আর খোদ বিএনপির থানা কমিটির সাবেক সভাপতি করা হয়েছে ভাটারা থানা আওয়ামী লীগ সভাপতি হিসাবে। বিতর্কিত কাউন্সিলরও আছেন নিজ নিজ ওয়ার্ডের সভাপতি পদে। কমিটিতে থাকা অনেকেই বিএনপি জামাত পরিবারের সদস্য। 21 আগস্ট গ্রেনেড হামলার আসামির আত্মীয়, যিনি জমি দখল সহ মামলার আসামি, তাকে দেওয়া হচ্ছে 49 নম্বর ওয়ার্ডের শীর্ষ পদ। বিএনপি রাজনীতি করেও পদ পেতে যাচ্ছে 48 নম্বর ওয়ার্ড কমিটিতে। খোদ মহানগর সভাপতি ভাতিজাও পাচ্ছেন শীর্ষ পদ। ডিএমপি তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক নাজিব আমজাদকে আদালত থানার সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছে। নজিরবিহীন কমিটি বাণিজ্য নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের নেতারা। সরাসরি হস্তক্ষেপ চাইলেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বজলুর মতন মানুষ 21 গ্রেনেড হামলার আহত, এই লোক টাকার পিছনে ঘুরবে। রানা আজিজুল হক রানা এবং সাত্তার, গ্রিল মিস্ত্রি সাত্তার, শ্যামলী আইডিয়ালের মালিক, এই যে দুইটা মানুষের কাছে আমাদের সভাপতি শেখ বজলুর রহমান জিম্মি হয়ে গেল। টাকা কিভাবে খাইতে হয়, টাকা কিভাবে নিতে হয়, এই বিষয়গুলা তারা মুখস্থ করে ফেলল। বুঝলু ভাই কমিটি বাণিজ্য করতে আছে, এটা আগের থেকে আমরাও জানি, সবাই জানে, দেশের প্রতি সবাই জানে, শেখ হাসিনাও জানে, নেত্রী জানে, কমিটি বাণিজ্য হইতে আছে। এখন আমরা কি করবো? এখন তো দেখতেছি আওয়ামী লীগ করাই আমাদের জন্য কষ্টকর। খিলখিয়া থানা, উত্তরা পূর্ব পশ্চিম সব থানাতেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে কমিটি বাণিজ্য হচ্ছে। নগরের সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা যদি টাকা খেয়ে ভাটারা থানা ইসরাফিল সাহেবকে সভাপতি করে ফেলে, তাহলে তো আমরা এটা মেনে নেব না। কমিটি গঠনে কিছুটা দোষ ত্রুটি স্বীকার করলেন মহানগর সভাপতি। জানান, কেন্দ্র চাইলে এতে পরিবর্তন পরিমার্জন করতে পারে। হয়তো আমরা করতে যে ভুল ত্রুটি যে আমাদের হয় না তা না, আমরা আমাদের পার্টি সেক্রেটারিকেও বলছি, সেক্রেটারি ওপেন মিটিংয়েই বলছেন যে এই কমিটি ঘোষণা হওয়ার পরে আপনারা চিৎকার চেঁচামেচি করার দরকার নাই, আপনারা লিখিতভাবে যার যার মনের কথা আছে বা কোনো এভিডেন্স সহ আপনারা আমার কাছে জমা দেবেন, আমার দপ্তরে জমা দেবেন। আমরাও বলছি যে তারা সংযোজন বিয়োজন করার ক্ষমতা রাখেন। নবীন প্রবীণ ত্যাগীদের নিয়ে ওয়ার্ড থানা কমিটি করার দাবিও করেন উত্তরের সভাপতি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলা ব্লকেটের পর আসছে নতুন কর্মসূচি। শনিবার সন্ধ্যা 6টায় পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবস্থানের পর রাজু ভাস্কর্যের সামনে এসে মিছিল শেষ হয়। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা।
আমার ভাইয়ের রক্ত পুলিশ দিয়ে আন্দোলন। বৃহস্পতিবার সারা দেশের বিভিন্ন স্থানে ব্লকেট কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয় অন্তত ৩০ জন শিক্ষার্থী। এর প্রতিবাদে কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবি সহ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের পর শাহবাগ অবরোধ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের উপর হামলাকে নেক্কারজনক ঘটনা বলে জানান শিক্ষার্থীরা। 1 ঘণ্টা ব্যাপী শাহবাগে অবস্থানের পর রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয় মিছিল। এবং আশা করি সরকার খুব দ্রুত আমাদের দাবিতে সাড়া দিয়ে আমাদের সাথে কথা বলবে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, আমরা সকলকে একসাথে নিয়ে মাঠে নামব। আমাদের ভাইদের উপর, বোনদের উপর পুলিশের যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আজকে শাহবাগে সমবেত হয়েছি। তাদের জবাব দিতে হবে, এই হামলার কারণ বলতে হবে এবং এই হামলার দায় প্রশাসককে নিতে হবে। এবার বাংলা ব্লকেটের মতো অভিনব কর্মসূচি আনার পরিকল্পনা চলছে বলে জানান সমন্বয়কারীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীদের সঙ্গে আমরাও সমন্বয় করব এবং তারপর আমরা নতুন একটি অভিনব কায়দায় কিভাবে আমরা আমাদের কর্মসূচিকে এগিয়ে নেব, সেজন্য আমরা সকলের সাথে সমন্বয় করব। শনিবার সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে কোটা সংস্কার আন্দোলনকারীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। একদিনে নাম নিয়ে 2 গুরুতর ভুল, বাইডেনকে নিয়ে সমালোচনার ঝড়, তবু নির্বাচনে নিজেকে যোগ্য প্রার্থী দাবি। স্বাধীনতা বিরোধীদের প্রত্যেকতারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, কোটা আন্দোলনে সেই প্রেতাত্মাদের ষড়যন্ত্র অস্বীকার করতে পারবে না। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আশাবাদ ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে ক্লাসে ফিরবে তারা। নতুন প্রজন্মের যারা ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। বৃষ্টিতে রাজধানী ডুবে যাওয়া চোখে পড়লেও রাজনীতি, অর্থনীতির সব দিক থেকে দেশ ডুবে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু কোটা সংস্কার নয়, ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। যুগপৎ আন্দোলনের 31 দফা ও 1 দফা ঘোষণার বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে 31 দফা সংস্কার প্রস্তাব ও রাষ্ট্রীয় গণতান্ত্রিক রূপান্তর শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এমন একটা দুর্বিষহ করেছেন এ গড মাদার, আমরা কত আর সহ্য করব। ভারত চীনের প্রতি ইঙ্গিত করে বক্তারা বলেন, 2 খরগোশের পেছনে দৌড়াতে গিয়ে সবই যাওয়ার অবস্থা বর্তমান সরকারের। কোটা সংস্কারের মতো ন্যায্য আন্দোলনকেও সরকার আদালতের মুখোমুখি করেছে বলে অভিযোগ করেন তারা। এই সরকার ষড়যন্ত্রমূলকভাবে এই বাংলাদেশের ছাত্র সমাজকে তাদের একটা ন্যায্য আন্দোলন, কোটা আন্দোলন, যেটা 18 সালে ফয়সালা হয়ে গেছিল, তাকে নানাভাবে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভারত থেকে যেমন কিছু আনতে পারেন নাই, তারা চীন থেকেও তাদের প্রত্যাশা মতন কোনো কিছুই বাস্তবে তারা আনতে পারেন নাই। প্রধানমন্ত্রী তিনি 2 খরগোশের পিছনে দৌড়াতে যেয়ে তার আমছালা দুটোই এখন কিন্তু যাবার জোগাড় হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, চলমান লড়াইয়ে বিজয়ী হতে হলে সবাইকে একসাথে দাঁড়াতে হবে। আরও যুক্ত হন অথবা আরও অন্যভাবে যুক্ত করেন, এক মঞ্চে যদি নাও পারেন, আমি তার পক্ষে কোনো কথা বলবার জন্য দাঁড়িয়ে, কিন্তু এরকম করে হতে হবে যাতে সবাই একদিন এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারে, তুই নয় আমরা। আগামী দিন আমরা এই রাষ্ট্র করতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শাসক গোষ্ঠী যে ব্যবস্থায় সরকার চালাচ্ছে তাতে মেধাবী বাংলাদেশ গড়ে ওঠার সুযোগ নেই। আর্থিকভাবে, রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে,
এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনের মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। বর্তমান সরকারের পতনের মধ্য দিয়ে জনগণ কিভাবে অধিকার ফিরে পাবে তার ব্যবস্থাপনা যুগপথের 31 দফায় রয়েছে বলেও দাবি করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই 31 দফার মধ্যে সেটা দেওয়া হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হয়েছেন পিএসসির উপপরিচালক আবু জাফর। তিনি কারাগারে থাকলেও তার স্ত্রীর নামে গড়ে তোলা প্রতিষ্ঠান জ্যোতি কমার্শিয়াল সেন্টার চলছে বহাল তবিয়তেই। পিএসসির কর্মকর্তারা কিভাবে চাকরি প্রস্তুতির কোচিং সেন্টার চালান সরেজমিনে তদন্তে দেশ টিভি টিম। রমরমা কোচিং ব্যবসার প্রশ্ন উঠেছে, এই সেন্টারের মাধ্যমে কি প্রশ্ন ফাঁসের চক্র চালান জাফর? মাহমুদ হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন উজ্জ্বল হোসেন। আবু জাফর কর্মরত আছেন বিপিএসসির উপপরিচালক হিসেবে। সম্প্রতি বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন জালিয়াতিতে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। এখন রয়েছেন কারাগারে। পাবলিক সার্ভিস কমিশনের এ কর্মকর্তা কারাগারে থাকলেও তার স্ত্রীর নামে গড়ে তোলা প্রতিষ্ঠান জ্যোতি কমার্শিয়াল সেন্টার চলছে বহাল তবিয়তেই। নাম কমার্শিয়াল সেন্টার হলেও আদতে এটি একটি কোচিং সেন্টার, যেখানে সরকারি চাকরির প্রস্তুতির কোর্স করানো হয়। সরকারি নিয়োগে দেশের একমাত্র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কিভাবে চাকরি প্রস্তুতির কোচিং সেন্টার চালান তার সরজমিন তদন্তে দেশ টিভির ক্যামেরা জ্যোতি কমার্শিয়াল সেন্টারে। জানা গেল 1995 সাল থেকে স্ত্রী শিরিন আক্তার জ্যোতির নামে এই সেন্টারটি চালাচ্ছেন পিএসসির উপপরিচালক আবু জাফর। আবু জাফর হলো ওনার এই শিরিন আক্তারের স্বামী, উনি শিরিন আক্তার, আমরা এখানে কাজ করি। উনিও এরকম খণ্ডকালীনই আসে আর কি, তো একেবারে ফুললি এখানে ওনার তো অফিস আছে, উনি অফিস করে মাঝে মধ্যে আসেন এইভাবে আর কি। আচ্ছা, আমি যতটুকু জানি উনি একজন উপপরিচালক। তা তো অবশ্যই ডিডি। 70,000 টাকায় ভাড়া নেয়া অফিসে শিক্ষার্থী প্রায় 200। কর্মকর্তারা জানালেন সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেন সেন্টারটির পরিচালক আবু জাফর ও তার স্ত্রী জ্যোতি। আবু জাফর উনি এখানে আসেন কখন? উনি খুব কম আসেন, চাকরি করে। আবু জাফর সাহেব আসেন মাঝে মাঝে। পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কর্মকর্তার রমরমা এই কোচিং ব্যবসা নিয়ে উঠেছে প্রশ্ন। তাহলে কি এই কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্ন ফাঁসের চক্রটি চালাতেন তিনি? শিক্ষক আছে, এরা সবাই সরকারি জব করে, এরা এসে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিয়ে চলে। তাও এখানে স্টুডেন্ট ছিল, তারা এখন চাকরি পেয়েছে, এরা এখানে এসে ক্লাস নেয়। হ্যাঁ, এখানে পড়াশোনা করলে চাকরি পাওয়া নিশ্চিত। আচ্ছা, উনি তো আর 3য় বা 4র্থ শ্রেণীর কর্মকর্তা না, উনি এখানে আসেন ক্লাস নিতে। পরীক্ষার কোশ্চিন কি ওনার পক্ষ থেকেই আসে? না, এই শিক্ষকরাই করেন। পিএসসির কর্মকর্তা আবু জাফরের এই কোচিং সেন্টারের তত্ত্বাবধায়কের সঙ্গে কথার ফাঁকে বেরিয়ে আসে প্রশিক্ষকদের তালিকা, যা দেখে চোখ চড়ক গাছ এই প্রতিবেদকের। চমকপ্রদ সেই তথ্য থাকছে পরের পর্বে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাত আরও থাকছে। Absolutely fantastic scenes here. All jazz. লর্ডসে 21 বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসন। বড় জয় উপহার দিলেন স্টোকস রুটরা। বৃষ্টির দিনে ক্রেতা শূন্য কারওয়ান বাজার। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সবজির বাজারেও। এ নিয়ে ভোগান্তিতে পড়েন বিক্রেতারা। বেড়েছে সবজির দামও। কাঁচামরিচ কিনতে কেজিতে গুনতে হচ্ছে 240 টাকা, আর চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বাজারে দীর্ঘদিন যাবৎ নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে নাকাল সাধারণ মানুষ। বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে আরও ঊর্ধ্বমুখী।
এ সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। মূল্যবৃদ্ধির জন্য মিলার ও ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা। যেমন মিনিকেটটা আমরা আগে বিক্রি করতে মনে করেন যে 62 থেকে 65 টাকা, এখন মিনিকেটটা মনে করেন 68 থেকে 70 টাকা বিক্রি করতে হয়। এভাবে প্রতিটা চালের দামই মনে করেন কেজিতে 2 টাকা 3 টাকা 4 টাকা করে বাড়ছে। যে জায়গায় আগে 3 কেজি চাল কিনতে পারতো এখন তার 1 কেজি কিনতে কষ্ট হচ্ছে। দাম কেন বাড়তেছে এটা কি অদৃশ্য হাত রয়েছে জানি না। আবারও বাড়ছে মুরগির দাম, 10 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি প্রতি কেজি 180 টাকা এবং সোনালিকা 300 থেকে 310 টাকায় বেচাকেনা চলছে। সাদা ও লাল ডিমের হালি 44 ও 48 টাকা, আর ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে। সাধারণ ক্রেতা হিসেবে 180 টাকা ব্রয়লার মুরগি কিনে খাওয়ার মতো আসলে এটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। ছাত্রদল আন্দোলন চলছে, আবার এখন গাড়ি ঘোড়া বন্ধ, বৃষ্টির কারণে গাড়ি মাল আসতে পারে না, এর জন্য দাম বাড়তে। আমাদের পক্ষে তো এখন ইলিশ খাওয়া সম্ভব না, ইলিশ এখন স্বর্ণের মতো হয়ে গিয়েছে, এগুলো আমাদের পক্ষে সম্ভব না, আমরা শুধু দেখেই যাব। নতুন করে না বাড়লেও তেল, চিনি, ডাল সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম চড়া বলে জানান ক্রেতারা। আমরা যারা সাধারণ পরিবার যারা আছি প্রত্যেকেরই কষ্টদায়ক অবস্থানের মধ্যে আছে। সাধারণ জনগণের জন্য খুবই কষ্টকর ব্যয়বহুল, যা তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আর বৃষ্টিতে ড্রেনের পানি উপচে কারওয়ান বাজারে সবজি বাজার সয়লাব। এতে দোকানে বসতে পারেননি বেশিরভাগ বিক্রেতা। 2-1 জন ক্রেতা এলেও বাজারে এমন জলাবদ্ধতায় ক্ষোভ জানান তারা। মানে ড্রেন যদি ঠিকমতো থাকতো, নালা পরিষ্কার, তাহলে তো পানি থাকতো না, আমরা একটু সুবিধা হতো। পরে হাঁটুর উপরে পানি, আসতে অনেক কষ্ট হচ্ছে, যাওয়া আসা, তারপরে এরপরে তো আবার শরীর চুলকাবে, স্বাস্থ্যের একটা ঝুঁকি আছে। বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকা দরে, আর গাজর 180 ও বেগুন 100 টাকায় বেচাকেনা হচ্ছে। প্রতিদিনের যে ইনকাম হিসাবে আপনার সবজির যে দাম, এটার সাথে কোনো সমঝোতা নেই। বাজারে আমদানি বেশি হলে দাম কম, আমদানি কম হলে দাম একটু বাড়বে, আমদানির উপরে সবকিছু। এছাড়া খাসির মাংস 1200 এবং গরুর মাংস 750 টাকায় বিক্রি হচ্ছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।